আজকের ভিডিওটা দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে রিসেন্টলি তোমাদের মানে একেবারে ভেরি রিসেন্ট তোমাদের কিন্তু এবিটিএ টেস্ট পেপার যেটা পাবলিশ হয় আর কি, সেটা কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। এবং আমি এই ভিডিওতে আজকে মেনলি প্রথম 5টা স্কুল তথা প্রথম 5টা সেট এর এসএকিউ যেগুলো আর কি শর্ট আনসার টাইপ কোশ্চেন বাংলা বিষয়ের, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। আমি মুখে বলে দিচ্ছি বন্ধুরা, আস্তে আস্তে বলছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ স্ক্রিনের উপরে দেওয়াটা একটা লেন্দি টাইম, মানে অনেক টাইম টেকিং ব্যাপার। আমি মুখে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই সেগুলো খাতায় পজ করে করে তোমরা লিখে নিতে পারো। তার আগে তোমরা আমাকে প্রশ্ন করে বলো, তোমরা কি সবাই কোন টেস্ট পেপার তোমরা কিনেছো? এবিটিএ তোমরা জানো যে অনেক টেস্ট পেপার কিন্তু মার্কেটে ইতিমধ্যে চলে এসেছে। এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ, পর্ষদ টেস্ট পেপার বেরোতে কিন্তু এখন একটু সময় লাগবে, কারণ পর্ষদ টেস্ট পেপারটা একটু দেরিতে পাবলিশ হয়, যদিও ওটা সবথেকে গুরুত্বপূর্ণ। তবে আমি তোমাদের কথা দিতে পারি যে যখন পর্ষদ টেস্ট পেপার বেরোবে, পাবলিশ যখন হবে, আমার এই চ্যানেলে সবার প্রথমে আমি অবশ্যই বাংলা বিষয়ের ছাড়াও অন্য বিভিন্ন বিষয়েরও এমসিকিউ এবং এসএকিউ এর উত্তর সবার আগে দেওয়ার চেষ্টা করব। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কে কোন টেস্ট পেপার কিনলে। এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ, এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের টেস্ট পেপার বেরোয়। তো কার কাছে কোনটা রয়েছে, কাদের শিক্ষকরা কোনটা বেশি প্রেফার করেছেন, সেটা আমার অবশ্যই কমেন্ট করে নিচে জানাবে। তা আজকে কথা না বাড়িয়ে, যেহেতু ভিডিওটা লেন্দি হবে, বুঝতেই পারছো প্রথম 5টা স্কুলের বা 5টা সেটের এসিকিউগুলো উত্তর, সুতরাং ভিডিওটা লেন্দি হবে। অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, যদি উপকৃত হতে চাও অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে, দেখবে, তাহলেই তোমরা আসল বেনিফিটেড হবে। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসবো প্রথম যেটা সেট দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 9 নম্বর স্কুল। এবং এখানে যেটা মানে অ্যাকচুয়ালি যেটা প্রশ্ন রয়েছে এসিকিউ, সেটা হচ্ছে 10 নম্বর পৃষ্ঠাতে আর কি। তো 2 দাগ যেটা কম বেশি 20টি শব্দে যেটা এক রয়েছে আর কি এসএকিউ। তো প্রথম প্রশ্ন 2.1, যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো 2.1.1, কিন্তু পারিবে কি পারার কথা বলা হয়েছে। তো উত্তরটা দেখো, ব্রিজটা ভাসিয়ে এবং দুপাশে মানুষের তৈরি বাঁধ ভেঙে ফেলে নদীর নিজের গতিপথ তৈরি করতে পারার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করেছিলেন? তো উত্তর কি হবে? গ্রামের প্রধান ঘোষণা করেছিলেন অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকা হবে। নেক্সট প্রশ্ন, ভামযাত্রায় ট্রেনে অপূর্বর সঙ্গী কে হয়েছিল? তোমরা জানো যে ভামযাত্রায় অপূর্বর সঙ্গী হয়েছিল একজন আর্দালি এবং অন্যজন কি হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। তো এই দুজন হবে উত্তর। নেক্সট, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন, কার মনে এ প্রশ্ন জেগেছিল? উত্তর হচ্ছে ভবতোষ। এটা তোমরা জানো যে এটা বহুরূপী গল্প থেকে নেওয়া, এটা কিন্তু ভবতোষ হবে উত্তর। নেক্সট প্রশ্ন, গল্প লেখা, আচ্ছা প্রশ্নটা হচ্ছে যে নতুন মেশোকে দেখে জানলো, সেটা কি জানার কথা বলা হয়েছে? তো উত্তর কি হবে? গল্প লেখা এতই সহজ যে সাধারণ মানুষও লিখতে পারে, এ কথা তপনের জানা ছিল না। এরপরে 2.2.1 আর কি, মানে 2.2 দাগ যেটা কবিতা থেকে দেওয়া হয়, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে সব কি। তো তোমাদের ওখানে কিন্তু ওই কিছু লেখা রয়েছে ওয়ার্ডস, সেগুলো তোমাদের লিখতে হবে, যেরকম মিষ্টি বাড়ি, বারান্দা, গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গ, এইগুলোই কিন্তু সব, মানে এখানে যে সব বলা হয়েছে এগুলোকে আর কি। পরের প্রশ্ন, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? তো দেখো, সমাজের নিচু শ্রেণীর দিন আনা দিন খাওয়া মানুষদের কথা ইতিহাসের পাতায় ঠাঁই হয় না, তাই তাদের ইতিহাস থাকে না। পরের প্রশ্ন, অনুমান করে নিজ চিতে, কে কি অনুমান করে? তো দেখো উত্তর, সমুদ্রকন্যা পদ্মা অনুমান করে যে হয়তো কোনো স্বর্গীয় অপ্সরা দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গচ্যুত হয়ে মর্তে অচৈতন্য অবস্থায় পতিত হয়েছে। এলো মানুষ ধরার দল, তারা কি জন্য এলো? তো ইউরোপীয় ঔপনিবেশিকরা আফ্রিকার মানুষদের বন্দি করে কৃতদাসে পরিণত করার জন্য এসেছিল। পরের প্রশ্ন, এ কলঙ্ক পিত, কোন কলঙ্কের কথা বলা হয়েছে?
দেখো, যুবরাজ ইন্দ্রজিৎ নিজে সশরীরে উপস্থিত থাকার সত্ত্বেও রাক্ষসরাজ রাবণের যুদ্ধযাত্রাকে কলঙ্ক বলা হয়েছে। চলে আসবো 231, মানে 2.3.1, যেগুলো হচ্ছে প্রবন্ধ থেকে নেওয়া। বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল, কার লেখা জ্যামিতির কথা বলা হয়েছে? তো তোমরা সবাই জানো ব্রহ্মমোহন মল্লিক, তো তোমরা উত্তর লিখে দেবে। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কোন কথাটির কথা বলা হয়েছে? দেখো, উত্তরটা হচ্ছে, মানে তোমরা উত্তর, কথাটি হলো যে কোনো বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল এবং স্পষ্ট হওয়া জরুরি, এটাই কিন্তু কথা। নেক্সট প্রশ্ন, তাই এই ব্যবস্থাটি কি ছিল? উত্তর দেখো, যেহেতু পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায়, তাই বিদেশে গরুর শিং এবং কচ্ছপের খোল কেটে ফাউন্টেন পেনের উন্নত ধরনের নিব তৈরি করা হয়েছিল, এই ব্যবস্থার কথা বলা হয়েছে। লাস্ট প্রশ্ন এখানের প্রবন্ধ থেকে, কিন্তু সেসব ফাঁকি মাত্র, প্রাবন্ধিক কোন বিষয়টিকে ফাঁকি বলেছেন? তো দেখো, কোনো আপিসে টেবিলের ওপর সাজানো দোয়াত কলম আসলে বল পেন, এটাকেই প্রাবন্ধিক ফাঁকি বলেছেন। চলে আসবো ব্যাকরণের প্রশ্ন, যেটা 2.4 দাগে থাকে। 2.4.1 গৌণ কর্ম বলতে কি বোঝো? একেবারেই সহজ প্রশ্ন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরটা কি হবে? কোনো বাক্যে একই ক্রিয়ার দুটো কর্ম থাকলে প্রাণীবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম। যেরকম আমি রামকে বইটি দিলাম, তো এখানে রামকের নিচে তোমরা দাগ দেবে, রামকে এইটার নিচে তোমরা দাগ দেবে। দেখো, নিশ্চয় বুঝতে পারছো, কারণ রামকে এখানে একটা কর্ম রয়েছে, আবার বইটিও কর্ম, তো বলা হয়েছে প্রাণীবাচক যেটা, তাহলে রামের প্রাণ আছে, তাহলে রামকে হয়ে যাবে হচ্ছে গৌণ কর্ম, আর ওই বইটি এটা কিন্তু মুখ্য কর্ম। কিন্তু যেহেতু আমাদের এখানে গৌণ কর্ম চেয়েছে, তাই রামকের নিচে দাগ দিতে হবে। পরের প্রশ্ন দেখো, বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো। দেখো, বিভক্তি, আমরা জানি বিভক্তির নিজস্ব কোনো অর্থ থাকে না, যেরকম কি এ কোটেশনের মধ্যে লিখবে তোমরা তে, তারপরে কে, কয়কারে কে, তো ইত্যাদি, এগুলো কিন্তু বিভক্তি, এদের কোনো অর্থ নেই। কিন্তু অন্যদিকে অনুসর্গের কিন্তু নিজস্ব অর্থ আছে, যেরকম কি দ্বারা, দিয়া, থেকে প্রভৃতি। পরের প্রশ্ন, সমাস কথার অর্থ কি? দেখো, সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ, এটাই সমাস কথার অর্থ। আচ্ছা, পরের প্রশ্ন, যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও। তো উত্তর হবে, ছেলেটি বাড়ির শুকনো উঠোনে সাঁতার কাটছে, এটি হচ্ছে যোগ্যতাহীন বাক্য। তারপরে প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে পরিবর্তনের একটি পদ্ধতি উল্লেখ করো। তো তোমরা লিখবে, কর্তৃবাচ্যের কর্তাকে র বা এর বিভক্তি যুক্ত করতে হয় এবং প্রায় ক্ষেত্রেই দ্বারা, দিয়া প্রভৃতি অনুসর্গ বসাতে হয়। তো এটাই হচ্ছে একটা নিয়ম পদ্ধতি। এরপরে 2.4.6 ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে সন্ধ্যান্নিক। তো কি হবে? সন্ধ্যাকালীন আহ্নিক। তো এটা উত্তর কি হবে, মানে এটা কোন সমাস হবে? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। এরপরে খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়, অর্থগত দিক থেকে এটি কোন বাক্যের উদাহরণ? তো এটা কিন্তু হবে হচ্ছে তোমার নির্দেশক বাক্য, কেমন, যেটাকে ইংরেজিতে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়, নির্দেশক বাক্য হবে উত্তর। এরপরে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে রূপান্তর করতে হবে। কি হবে? বৃষ্টি দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো, এটাই উত্তর। পরের প্রশ্নে চলে আসব। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, তো জগদীশ বাবুর এটা কারক বিভক্তি নির্ণয় করতে হবে। তো তোমরা নিশ্চয়ই খুব সহজে বুঝতে পেরেছো যে এটা কি হবে? সম্বন্ধ পদে র বিভক্তি এটা। লাস্ট প্রশ্ন, উদ্দেশ্য প্রসারকের একটি উদাহরণ দাও। তো কি হবে? 10ম শ্রেণীর ছাত্র অর্ণব স্কুলে যাচ্ছে, তো এই 10ম শ্রেণীর ছাত্র এইটুকুর নিচে দাগ দিতে হবে, পুরোটা নিচে দাগ দিতে হবে, কারণ অর্ণব যে মানে এটা হচ্ছে উদ্দেশ্য, তো তার সম্প্রসারক হিসেবে কাজ করেছে 10ম শ্রেণীর ছাত্র, সুতরাং এটা পুরোটাই হয়ে যাবে উদ্দেশ্য প্রসারক বা উদ্দেশ্য সম্প্রসারকের উদাহরণ। চলে আসবো পরের স্কুলে। দেখো, এটা তোমাদের দ্বিতীয় যে সেটটা দেওয়া রয়েছে, এটা হচ্ছে পেজ নাম্বার 64-এ 64 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। তো এখানে নিচের দিকে রয়েছে 2 দাগ, কম বেশি 20টি শব্দে উত্তর দিতে হয়। প্রথমে গল্পের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 211 আর কি 2.1.1 সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্রে কি লেখা ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর হচ্ছে কোটেশনের মধ্যে প্রথম দিন
ব্র্যাকেটে গল্প লিখতে হবে এবং একটা হাইফেন দিয়ে শ্রী তপন কুমার রায়, এটাই কিন্তু লেখা ছিল। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, হরিদার কোন ভুলের কথা বলা হয়েছে? কি উত্তর হবে? বিরাগী বেশধারী হরিদাকে জগদীশবাবু 100 টাকা প্রণামী দিতে চাইলেও বিরাগী তা প্রত্যাখ্যান করেছিলেন, একেই ভুল বলা হয়েছে। নেক্সট, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কি বিষয়ে রাজি হয়েছিল? দেখো, রামদাসের স্ত্রী অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্ন গ্রহণের অনুরোধ করেছিলেন, এই প্রস্তাবে অপূর্ব রাজি হয়েছিল। নেক্সট প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? দেখো, স্বাধীন নদীর উপর ব্রিজ দিয়ে বাঁধ নির্মাণ করে নদীর গতিপথকে রুদ্ধ করে স্বাধীন নদীকে পরাধীন করা হয়েছিল। তো তাই পরাধীনতার হাত থেকে মুক্তি পেতে নদী বিদ্রোহী হয়ে উঠেছিল, এটাই কিন্তু লিখতে হবে। এরপরে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল, তারা কি কারণে ভয়ে কাঠ হয়ে গেল? দেখো উত্তর, হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল অমৃত ও ইসাব। ইসাবের জামা ছিঁড়ে যাওয়ায় সে জানতো তার বাবা তাকে প্রচণ্ড মারধর করবে, এই অবস্থায় তারা দুজনেই ভয়ে কাঠ হয়ে গেল, যেহেতু তারা বন্ধু ছিল আর কি। তো চলে আসবো 2.2 মানে 2.2 দাগ, এখানে কবিতার প্রশ্ন। 2.2.1, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধানের কারণ কি? উত্তর হবে, কবি জানেন একমাত্র গানই পারে অস্ত্রের আঘাতকে প্রতিরোধ করতে, তাই কবি গানের বর্ম পড়েছেন। চলে আসবে পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে, আয় আরো হাতে হাত রেখে, কবি কেন হাতে হাত রাখতে চেয়েছেন? তো দেখো উত্তর, সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালনে মানুষ আজ ঘর ছাড়া, পথ হারা, ইতিহাস বিকৃত, চির ভিখারি, তাই কবি শুভবুদ্ধি সম্পন্ন বিবেকবান মানুষকে বেঁধে বেঁধে থাকার জন্য সংঘবদ্ধ করার উদ্দেশ্যেই একে অপরের হাতে হাত মেলাতে বলেছেন। পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালাটি কে? তো উত্তর হবে হচ্ছে সমুদ্র নৃপতি সুতা পদ্মা, বালা কথার অর্থে কিন্তু মেয়ে আর কি। তো এরপরে, নিভৃত অবকাশে তুমি, নিভৃত অবকাশে আফ্রিকা কি করছিল? দেখো, নিভৃত অবকাশে আফ্রিকা দুর্গমের রহস্য সংগ্রহ করছিল এবং জলস্থল আকাশের দুর্বোধ্য সংকেত চেনার চেষ্টা করছিল। এরপরে দেখো, বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীর কাছে কেন বিদায় চেয়েছেন? দেখো, প্রিয় ভাই বীরবাহুর হত্যাকারী রাঘবকে সমন ভবনে পাঠানোর প্রস্তুতি শুরু করার জন্যই মেঘনাদ তার স্ত্রী প্রমীলার থেকে বিদায় চেয়েছেন। চলে আসবো প্রবন্ধের প্রশ্নে। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কি? তো উত্তর হচ্ছে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা, এগুলো তো কিন্তু তোমরা জানো, এই তিনটাকে ত্রিবিধ কথা বলা হয়। স্টাইলাস কি? পরের প্রশ্ন, উত্তর হচ্ছে ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হচ্ছে স্টাইলাস। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা কেমন হওয়া উচিত? তো উত্তর দেখো, অত্যন্ত সরল ও স্পষ্ট, অর্থাৎ বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সরল এবং স্পষ্ট হওয়া উচিত। নেক্সট, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? উত্তর দেখো, ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলা হয়েছে। পরের ব্যাকরণের প্রশ্ন 2.4 2.4 দাগ, 2.4.1 অকারক কাকে বলে? তো উত্তর দেখো, বাক্যে অবস্থিত যে নামপদগুলির সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না সেই পদগুলিকেই কিন্তু বলা হয় অকারক পদ। যেমন রামের বাড়িটি খুব সুন্দর, এখানে রামের নিচে দাগ দিতে হবে, এটি হচ্ছে সম্বন্ধ পদ। নেক্সট, দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ দাও। একেবারে সহজ, আগের স্কুলে যে উদাহরণটা লেখা হয়েছিল, আমি রামকে বইটি দিলাম, তো এই দিলামের নিচে দাগ দিতে হবে, কারণ এখানে দুটি কর্ম, এই যে দিলাম এর দুটি কর্ম, রামকে এবং বইটি, সেই জন্য দিলাম দ্বিকর্ম ক্রিয়ার উদাহরণ হয়ে যাবে। নেক্সট দেখো, সমাস শব্দের অর্থ কি? খুবই ভালো প্রশ্ন। দেখো, সমাস শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংক্ষিপ্ত বা মিলন। কেমন? এরপরে, মন মাঝি, এটি কি ধরনের সমাস? তো দেখো, এটি হবে রূপক কর্মধারয়, কারণ এর ব্যাসবাক্য হবে মন রূপ মাঝি, এটা রূপক কর্মধারয় সমাস। নেক্সট, নিত্য সমাস কাকে বলে? দেখো, যে সমাসের ব্যাসবাক্য হয় না এবং যে সমাসের ব্যাসবাক্য করতে হলে সমার্থক অন্য পদের প্রয়োজন হয় তাকে নিত্য সমাস বলা হয়। যেমন অন্য যুগ
সমান সমান যুগান্তর, এটা কিন্তু নিত্য সমাসের উদাহরণ। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, সরল বাক্যে পরিবর্তন করো। কি হবে? বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বজায় আছে, এটা কিন্তু উত্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো, সরল ও যৌগিক বাক্যের একটি পার্থক্য লেখো। তো দেখো, সরল বাক্যে কোনো সংযোজক অব্যয়পদ থাকে না, অন্যদিকে যৌগিক বাক্যে এবং, ও, তবু, কিন্তু ইত্যাদি সংযোজক অব্যয়পদ যুক্ত থাকে। চলে আসবো নেক্সট প্রশ্নে, আমি ভাত খাই, ভাববাচ্যে রূপান্তর করো। একেবারে সহজ, আমার ভাত খাওয়া হয়, এটা কিন্তু ভাববাচ্য। ঈশ্বরের লীলা কি দুর্গেয়, নির্দেশক বাক্যে রূপান্তর করো। কি হবে? ঈশ্বরের লীলা খুবই দুর্গেয়, এটা কিন্তু উত্তর। পরের লাস্ট প্রশ্ন, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। উত্তর হচ্ছে, তুমি যদি আসো তবেই আমি যাব, এটাই কিন্তু শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ হয়ে যাবে। পরের স্কুলে চলে আসবো, পেজ নাম্বার 99-এ রয়েছে সেটটা, এবং এর যে প্রশ্নগুলো সেটা রয়েছে 100 নম্বর পৃষ্ঠাতে আর কি। তো প্রথম প্রশ্ন, ইত্য বছরে এই ব্যাপারটি কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো উত্তর, তেওয়ারি নাচ দেখতে ফয়ায় যাওয়ার অবসরে অপূর্বের ঘরে চুরি হয়ে গিয়েছিল, এই ব্যাপারের কথা বলা হয়েছে। সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, তার প্রায় কেঁদে ফেলার কারণ কি? উত্তর, নদের চাঁদের দেশের ক্ষীণস্রোত নির্জীব নদীটি একবার তাকে খুব কষ্ট দিয়েছিল। অনাবৃষ্টির ফলে সেই নদীর ক্ষীণস্রোতধারা প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম হলে সে, অর্থাৎ নদের চাঁদ, কেঁদে ফেলেছিল। এরপরের প্রশ্ন, ফতোয়া জারি করে দিল, কে কি ফতোয়া জারি করেছিল? উত্তর দেখো, ইসাবের মতো নতুন জামার জন্য অমৃত ফতোয়া জারি করেছিল যে তাকে যদি জামা কিনে না দেওয়া হয় সে আর স্কুলে যাবে না। তো এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো, চমকে ওঠে ভবতোষের চমকে ওঠার কারণ কি? উত্তর, হরিদার বাড়িতে ঢুকে তার পোশাক দেখে ভবতোষরা বুঝতে পারে যে হরিদাই আসলে বিরাগী, তখন সে চমকে ওঠে বা তারা চমকে ওঠে। এরপর লাস্ট প্রশ্ন, গল্পের বুকের রক্ত ছলকে ওঠে তপনের বুকের রক্ত ছলকে উঠলো কেন? উত্তর দেখো, সন্ধ্যাতারা পত্রিকায় তার নিজের লেখা গল্প সত্যি সত্যি প্রকাশিত হতে দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে। কবিতার প্রশ্নে চলে আসবো 2.2, 2.2.1, রক্তমুচি শুধু গানের গায়ে, কথাটির অর্থ কি? দেখো, কবি মনে করেন হিংসা, সন্ত্রাস, নৈরাজ্য ও রক্তপাত থেকে মুক্তি লাভের উপায় হলো গান, তাই তিনি গানের গায়ে রক্ত মোছেন। নেক্সট প্রশ্ন দেখো, বিস্মিত হইল বালা, কে কেন বিস্মিত হয়েছিল? উত্তর দেখো, সমুদ্র নৃপতি সুতা পদ্মা সিন্ধু তীরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা পদ্মাবতীর অসামান্য রূপ সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিলেন। এরপরে দেখো, বধুরা প্রদীপ তুলে ধর, কেন বধুরা প্রদীপ তুলে ধরবে? দেখো, পুরাতনকে ধ্বংস করতে নতুনকে স্বাগত জানাতে প্রলয়কে বরণ করে নিতে হবে, এই কাজ বধূদের কাজ, তাই কবি তাদের প্রদীপ তুলে ধরতে বলেছেন। তোমার ভাষাহীন ক্রন্দনে, আফ্রিকার ক্রন্দনকে কবি ভাষাহীন বলেছেন কেন? দেখো, আফ্রিকার ওপর যে সীমাহীন অত্যাচার চালানো হয় সেই যন্ত্রণাকে ভাষায় প্রকাশ করা কঠিন, তাই তার ক্রন্দন ভাষাহীন। লাস্ট প্রশ্ন কবিতার, কলঙ্ক পিত ঘুষিবে জগতে, বক্তা কোন বিষয়কে কলঙ্ক বলেছেন? দেখো উত্তর, ইন্দ্রজিতের মতো সুযোদ্ধা সন্তান বেঁচে থাকতেও পিতা রাবণকে যদি যুদ্ধে অবতীর্ণ হতে হয় তবে এই কলঙ্ক জগতে ঘোষিত হবে। এরপর চলে আসবো প্রবন্ধ থেকে প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, এক সময় বলা হতো, কি বলা হতো? দেখো উত্তর হচ্ছে, কলমে কায়স্থ চিনি গোঁফেতে রাজপুত, এটা কিন্তু একসময় বলা হতো। তো পরের দেখো, ব্যাস ভ্যাবাচাকা খেয়ে গেলাম, বক্তার এরূপ অবস্থার কারণ কি? দেখো, কলকাতার কলেজ স্ট্রিটের একটি নামি দোকানে প্রাবন্ধিক ফাউন্টেন পেন কিনতে গিয়েছিলেন, কিন্তু দোকানদার যখন কোন ধরনের ফাউন্টেন পেন তা নির্দিষ্ট করে বলেন তখন প্রাবন্ধিক ভ্যাবাচাকা খেয়ে যান। এরপরে দেখো, এতে রচনা উৎকট হয় কিসে? দেখো, অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, প্রাবন্ধিকের মতে এতে রচনা উৎকট হয়।
লাস্ট প্রশ্ন প্রবন্ধের ব্যঞ্জনা কি? তো উত্তর লিখে নাও। শব্দের আপাত অর্থ অতিক্রম করে যখন কোনো প্রগাঢ়তর ও গভীরতর অর্থ প্রকাশ করা হয় তখন তাকে ব্যঞ্জনা বলা হয়। চলে আসবো ব্যাকরণের প্রশ্ন 2.4, শূন্য বিভক্তি কাকে বলে? দেখো, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে তো পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকেই বলা হয় শূন্য বিভক্তি। যেরকম রাম বনে ফুল পাড়ে, এখানে রামের নিচে দাগ দিতে হবে, এখানে রাম হচ্ছে শূন্য বিভক্তি, মানে কর্তৃকারকের শূন্য বিভক্তি। তো এরপরে পরের প্রশ্ন দেখো, সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও। তো দেখো, উৎসবের বাজনা বাজছে, তো এই বাজনার নিচে দাগ দিতে হবে, এটাই সমধাতুজকরণ। পরের প্রশ্ন, অকারক পদ বলতে কি বোঝো? দেখো, বাক্যে অবস্থিত যে নামপদগুলির সঙ্গে ক্রিয়াপদের সরাসরি সম্পর্ক থাকে না তাদেরকেই অকারক পদ বলা হয়। যেমন রামের বাড়িটি খুব সুন্দর, এই রামের নিচে দাগ দিতে হবে, এই রামের হচ্ছে সম্বন্ধ পদে এর বিভক্তি। চলে আসবো পরের প্রশ্ন, দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লোকে। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিগু সমাসের সমস্ত পদের সমষ্টি বা সমাহার বোঝায়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সমস্যমান পদ দুটির অতিরিক্ত কোনো অর্থ বোঝায়। তো এটা কিন্তু উত্তর। চলে আসবো পথে কুড়িয়ে পেলাম, এই পথে এর নিচে দাগ দেওয়া নিম্নরেখ পদটি কারক বিভক্তি নির্ণয় করে। এটা পথে বলতে জায়গা বোঝাচ্ছে, সুতরাং আমরা জানি কবে কখন কোথায় অধিকরণ কারক হয়, তাহলে অধিকরণ কারকে এ বিভক্তি হবে উত্তর। নেক্সট, উপপদ তৎপুরুষ সমাস এর একটি উদাহরণ দাও। তো দেখো, পকেট মার সমান সমান পকেট মারে যে, এটাই কিন্তু উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। নেক্সট প্রশ্ন দেখো, হাতাহাতি ব্যতিহার বহুব্রীহি সমাস কেন? খুব ভালো প্রশ্ন, কারণ উত্তর হবে হাতাহাতি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ, কারণ হাতাহাতি এর ব্যাসবাক্য হাতে হাতে যে লড়াই, এবং এখানে হাত শব্দের পুনরুক্তির দ্বারা পরস্পর এক জাতীয় ক্রিয়া করা বোঝাচ্ছে, সেজন্য আর কি, যেটা উত্তর। এরপর চলে আসবো, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, জটিল বাক্যে পরিবর্তন করো। কি হবে? যখন হাত নাড়াই তখনই বুলেট তাড়াই, এটাই হবে উত্তর। এরপরে ক্ষমা করো ভাববাচ্যে রূপান্তর করো। কি হবে? ক্ষমা করা হোক, এটা কিন্তু উত্তর। এরপরে তুমি অন্যায় থেকে বিরত থেকো, অনুজ্ঞাসূচক বাক্যে করতে হবে। কি হবে? অন্যায় থেকে বিরত থাকো, এটাই হবে উত্তর। পরের স্কুল পেজ নাম্বার 124 124 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, এবং এর নিচের দিকেই কিন্তু রয়েছে 2 দাগ গল্পের প্রশ্ন। প্রথমটা, তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কোন কথাটা তপন ঠাট্টা ভেবেছিল? দেখো, নতুন মেসোমশাই তপনের গল্পের প্রশংসা করে সেটিকে পত্রিকায় ছাপানোর প্রস্তাব দিলে তপন এটা প্রথমে ঠাট্টা ভেবেছিল। এরপরে দেখো, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা একথা কাকে বলেছিলেন? দেখো, বক্তা বিরাগীরূপী হরিদা জগদীশবাবুকে একথা বলেছিল, অর্থাৎ উত্তর হচ্ছে জগদীশবাবু। এরপরে, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, কার কোন ভুল হয়েছিল? উত্তর দেখো, অপূর্বকে প্রথমবার পুলিশ থানায় দেখে গিরিশ মহাপাত্র তাকে পুলিশের লোক ভাবে, দ্বিতীয়বার রেল স্টেশনে তাদের দেখা হলে অপূর্ব তার ভুল ভাঙাবার জন্য তাকে একথা বলে। উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করলেন? এটা কিন্তু হয়ে গিয়েছে এর আগে একবার, তো আরেকবার আমি বলে দিচ্ছি, গ্রাম প্রধান ঘোষণা করেছিলেন অমৃতকে অদল এবং ইসাবকে বদল বলে ডাকতে আর কি। এরপরে নেক্সট প্রশ্ন, সে স্রোতের মধ্যে ছুঁড়িয়া দিল, কে কি ছুঁড়ে দিয়েছিল? দেখো, বর্ষণপুষ্ট নদীর উন্মত্ত রূপ দেখে নদের চাঁদ একটি পুরনো চিঠির পাতা সেই উন্মত্ত স্রোতের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। চলে আসবে এরপরে কবিতার প্রশ্নে। তো দেখো, 2.2 দাগ 2.2.1, আমাদের কথা কে বা জানে, আমরা কারা? দেখো, আমরা বলতে চরম নেতিবাচক পরিস্থিতিতেও মৃত্যু মিছিলের মাঝে বেঁচে থাকা কিছু বিপন্ন মানুষদেরকে বোঝানো হয়েছে। পরে, কৃপণ আলোর অন্তঃপুরে, কৃপণ আলো বলা হয়েছে কেন, বা আলোকে কৃপণ কেন বলা হয়েছে? দেখো, উত্তর আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে শক্ত কাঠের খুব লম্বা চিরহরিৎ বৃক্ষের ঘন অরণ্যভূমি, তার লতা ও আগাছাতে পরিপূর্ণ। সূর্যের আলো এই অরণ্যভূমিতে প্রায় ঢুকতেই পারে না, তাই সেখানে আলোকে কৃপণ বলা হয়েছে। এরপরে দেখো, 223 দাগ, এবার মহানিশার শেষে কি ঘটবে? দেখো, মহানিশার শেষে অন্ধকার কেটে গিয়ে অরুণ হেসে উষার আগমন ঘটবে। এরপরে
2.2.4 বিস্মিত হইল বালা। বালা কি দেখে বিস্মিত হয়েছিল? দেখো আগের প্রশ্ন সেটেই কিন্তু এটা রয়েছে, অর্থাৎ উত্তর হবে সমুদ্র নৃপতি সুতা পদ্মা সিন্ধু তীরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা পদ্মাবতীর অসামান্য রূপ সৌন্দর্য দেখে বিস্মিত হয়েছিলেন। এরপরে দেখো গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? দেখো উত্তর হচ্ছে অস্ত্রের আঘাতকে কবি প্রতিহত করতে পারেন গায়ে গানের বর্ম পরে। চলে আসবো প্রবন্ধের প্রশ্ন 2.3, 2.3.1। এমন দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ। উত্তর কি হবে? শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এনাদের কিন্তু ফাউন্টেন পেন সংগ্রহ করার নেশা ছিল আর কি। এরপরে দুই দাগ এক সময় বলা হতো, এক সময় কি বলা হতো? দেখো আগের স্কুলে কিন্তু হয়ে গেছে, অর্থাৎ উত্তর হবে কলমে কায়স্থে চিনি গোফেতে রাজপুত, এটা কিন্তু উত্তর। এরপরে দেখো এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? দেখো উত্তর পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণাটি পুরোপুরি ঠিক নয়। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের এই ত্রিবিধ কথা কি কি? তো উত্তর এর আগের পৃষ্ঠাতে কিন্তু হয়ে গেছে, উত্তর হবে অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। এই তিনটে কথাকেই কিন্তু বলা হয় ত্রিবিধ কথা। এরপরে দেখো 2.4 মানে ব্যাকরণের প্রশ্নে চলে আসব। তো এখানে প্রথম প্রশ্ন অনুসর্গ কাকে বলে? দেখো সমধাতুজ করণের একটি অনুসর্গ কাকে বলে? উত্তর কি হবে? যে অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে আলাদাভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলা হয়, যেমন অপেক্ষা, চেয়ে, বিনা, ব্যতীত, এগুলোই কিন্তু অনুসর্গ। চলে আসবো 2.4.2 সমধাতুজ করণে একটি উদাহরণ দাও। উত্তর কি হবে? টেবিলটা ঝাড়ন দিয়ে ঝেড়ে দাও। এই ঝাড়ন দিয়ে এর নিচে তোমরা দাগ দেবে, এটা কিন্তু সমধাতুজ করণ। এরপরে দেখো বাক্যাশ্রয়ী সমাস বলতে কি বোঝে? উত্তর দেখো যে সমাসে ব্যাস বাক্যের সমস্ত অর্থটাই একটি বাক্যের মধ্যে ধরে দেওয়া হয় তাকে বাক্যাশ্রয়ী সমাস বলে। তো যেমন কি হবে? রক্তদান শিবির, তোমরা সমান সমান দিয়ে লিখবে রক্তের দান, ব্র্যাকেটে লিখবে সম্বন্ধ তৎপুরুষ, কমা দেবে তার জন্য শিবির, আবার ব্র্যাকেট দিয়ে লিখবে নিমিত্ত তৎপুরুষ সমাস। তো এটা এই পুরোটা কিন্তু বাক্যাশ্রয়ী সমাস আর কি। তো এবার 2.4.4 244 2.4.4 অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। কি হবে উত্তর? বৃষ্টির অভাব সমান সমান অনাবৃষ্টি, অথবা তোমরা লিখতে পারো মিলের অভাব সমান সমান গড়মিল। এগুলো কিন্তু অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। এবারে 2.4.5 ত্রিনয়নী পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। কি হবে? ত্রিনয়ন যার, এটা কি হবে? সংখ্যা বহুব্রীহি সমাসের উদাহরণ। তো এরপরে একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। এর আগের পৃষ্ঠাতে কিন্তু হয়ে গিয়েছে, আর একবার বলে দিই যদি তুমি আসো কমা দিয়ে তবেই আমি যাব, এটাই কিন্তু শর্ত সাপেক্ষ বাক্য। যে বাক্য দিয়ে শর্ত বোঝায় সেটাকেই কিন্তু শর্ত সাপেক্ষ বাক্য বলা হয়। পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যায় তাই এই ব্যবস্থা, সরল বাক্যে পরিবর্তন করো। উত্তর কি হবে? পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যাওয়া এড়াতে এই ব্যবস্থা। তো এরপরে 2.4.8 সে এখনই যেতে পারবে না বাক্যটিকে অস্তার্থক বাক্যে রূপান্তর করো। উত্তর কি হবে? সে এখনই যাওয়া থেকে বিরত থাকবে, এটাই কিন্তু অস্তার্থক বাক্য বা হ্যাঁবোধক বাক্য হয়ে গেল, কেমন, বা হ্যাঁ সূচক বাক্য। এরপরে 2.4.9 কর্মকর্তৃবাচ্য বলতে কি বোঝো? তো উত্তর কি হবে? যে বাক্যে কর্তা থাকে না, কর্মকর্তা হয়ে ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ কর্তার অনুগামী হয়ে ক্রিয়া গঠিত হয়, তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। যেমন ঘন্টা বাজছে, এটাই কিন্তু কর্মকর্তৃবাচ্য। তো শেষ প্রশ্ন এই স্কুলের বা এই সেটের, তপন গড়গড়িয়ে পড়ে যায় বাক্যটিকে ভাব বাচ্যে রূপান্তর করো। কি হবে উত্তর? তপনের গড়গড়িয়ে পড়া হয়, এটা কিন্তু উত্তর। এরপরে চলে আসবো আজকের শেষ স্কুল বা শেষ সেট, যেটা পেজ নাম্বার 151-তে রয়েছে পৃষ্ঠা নাম্বার। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসবো প্রশ্নে। দেখো 152 পৃষ্ঠাতে রয়েছে 2 দাগ। 2.1 যে কোনো 4টি প্রশ্ন উত্তর দাও। 2.1.1 যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? উত্তর দেখো তপনকে গল্প লেখার নেশায় পেয়েছে, এটা কিন্তু উত্তর। পরে প্রশ্ন অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, কোন ভুল? দেখো বিরাগী বেশধারী হরিদাকে জগদীশবাবু 100 টাকা প্রণামী দিতে চাইলেও বিরাগিতা প্রত্যাখ্যান করেছিলেন, একেই ভুল বলা হয়েছে, এটা কিন্তু এর আগেও হয়ে গিয়েছে।
এরপরের প্রশ্ন, ও নিয়ম রেলওয়ে কর্মচারীদের জন্য কোন নিয়ম? দেখো উত্তর, রাত্রে প্রথম শ্রেণীর ট্রেন যাত্রীদের ঘুমের ব্যাঘাত কেউ ঘটাতে পারবে না, এই নিয়মের কথা বলা হয়েছে। তো এরপরে দেখো, বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম, তফাৎ শুধু এই যে, তফাৎটা কি? উত্তর দেখো, তফাৎটা হলো অমৃতের পরিবারে বাবা মা আর 3 ভাই আছে, কিন্তু ইসাবের রয়েছে শুধুমাত্র বাবা, এটাই তফাৎ। 215 দাগ লাস্ট, মানে যেটা গল্পের শেষ প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদীর বিদ্রোহের কারণ কি ছিল? উত্তর দেখো, এটা কিন্তু 64 পৃষ্ঠার 2.1.4, আমি একটু বলে দিই, 64 পৃষ্ঠার 2.1.4। তো উত্তর আমি বলেছি আরেকবার, স্বাধীন নদীর উপর ব্রিজ দিয়ে বাঁধ নির্মাণ করে নদীর গতিপথকে রুদ্ধ করে স্বাধীন নদীকে পরাধীন করা হয়েছিল, তাই পরাধীনতার হাত থেকে মুক্তি পেতে নদী বিদ্রোহী হয়ে উঠেছিল, এটা কিন্তু উত্তর। এরপর চলে আসবো কবিতার প্রশ্নে। দেখো 2.1.1 নেমে এলো তার মাথার উপর কি, কিসের মতো নেমে এলো? দেখো উত্তর, প্রতীক্ষার বছরগুলি পাথরের মতো নেমে এলো। কেমন? এরপরে দেখো, আমাদের ইতিহাস নেই এ কথা বলা হয়েছে কেন? দেখো, সমাজের নিচু শ্রেণীর দিন আনা দিন খাওয়া মানুষদের কথা ইতিহাসের পাতায় ঠাঁই হয় না, তাই তাদের ইতিহাস থাকে না, এই প্রশ্নটাও কিন্তু এর আগে হয়ে গেছে। এবারে দেখো, বিদায় এবে দেহ বিধুমুখী, কে কার কাছ থেকে বিদায় নিতে চেয়েছেন? একেবারে সহজ প্রশ্ন, ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছ থেকে বিদায় চেয়েছেন, এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। এরপরে, গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? দেখো উত্তর, গানের বর্ম পরিধান করে কবি অস্ত্রের আঘাতকে প্রতিরোধ করতে পারেন। কবিতার শেষ প্রশ্ন, ওই আসে সুন্দর, সুন্দর কেমন ভাবে আসে? দেখো উত্তর হচ্ছে, কাল ভয়ঙ্করের বেশে সুন্দর আসে। এরপরে প্রবন্ধের প্রশ্নে চলে আসবো, স্টাইলাস কি? এর আগেও কিন্তু হয়ে গেছে, আরেকবার বলে দিচ্ছি, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হলো স্টাইলাস। এরপরে 232, যেটা হচ্ছে, সমানি সমশীর্ষানি ঘনানি বিরলানি চ, কথাটির অর্থ কি? উত্তর হচ্ছে, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন, এটাই কিন্তু উত্তর। এরপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজশেখর বসু রচিত বাংলা অভিধানের নাম কি? উত্তর হবে কি, চলন্তিকা, এটাই কিন্তু বাংলা অভিধানের নাম, রাজশেখর বসু রচিত। প্রবন্ধের শেষ প্রশ্ন, একটি দোষ প্রায় নজরে পড়ে, দোষটি কি? উত্তর দেখো, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধে একটি দোষ প্রায়শই নজরে পড়ে যে অল্প বিদ্যা নিয়ে, অর্থাৎ স্বল্প জ্ঞান নিয়ে গম্ভীর বৈজ্ঞানিক প্রবন্ধ লেখার প্রবণতা, এই প্রবণতাকেই কিন্তু বলা হয়েছে। এরপরে ব্যাকরণের প্রশ্নে চলে আসবো, 2.4.1 নির্দেশক কাকে বলে? তো উত্তর দেখো, যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে তাদের বচন বা সংখ্যা নির্দিষ্ট করে তাকে নির্দেশক বলে। যেমন মেঘেরা ভেসে যাচ্ছে দূর কোনো দেশে, এই রার নিচে দাগ দিতে হবে, এটাই কিন্তু নির্দেশকের উদাহরণ হবে। এরপরে 2.4.2 সহযোগী কর্তার একটি উদাহরণ দাও। দেখো, মা মেয়েতে মিলে রান্না করছে, এই মা মেয়েতে এর নিচে কিন্তু দাগ দিতে হবে, এটাই হচ্ছে সহযোগী কর্তা, কারণ সহযোগিতার মধ্যে দিয়ে একটা ক্রিয়া সম্পাদন করা বোঝানো হচ্ছে। এরপরে 2.4.3 243 একশেষ দ্বন্দ্ব কাকে বলে? উত্তর দেখো, যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে বহু বচনান্ত একটি মাত্র পদ অবশিষ্ট থাকে তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। যেরকম কি, তুমি ও আমি সমান সমান আমরা, অথবা তোমরা লিখতে পারো সে ও অনেকে সমান সমান ওরা, এগুলো সবই কিন্তু একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পরের প্রশ্ন 2.4.4 দ্বিগু সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটি পার্থক্য লেখো। এটা কিন্তু 99 নম্বর পৃষ্ঠার 244 মানে 2.4.4 কিন্তু হয়ে গেছে। আর একবার বলে দিচ্ছি, দ্বিগু সমাসের সমস্ত পদের সমষ্টি বা সমাহার বোঝায়, কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে সমস্যমান পদ দুটির অতিরিক্ত কোনো অর্থ বোঝায়, এটা কিন্তু উত্তর। এরপরে 2.4.5 245 দাগ সিংহ দ্বার শব্দটির বেশ বাক্য সহ সময়। দেখো, সিংহ চিহ্নিত দ্বার, এটা কিন্তু মধ্য পদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ হয়ে যাবে। নেক্সট, বাক্য নির্মাণের শর্তগুলি কি কি? কি হবে উত্তর? যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি বা নৈকট্য, যে কোনো। চলে আসবো পরের প্রশ্ন, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, যৌগিক বাক্যে পরিণত করো বা পরিবর্তন করো। কি হবে উত্তর? অমৃত খবরটি শুনলো এবং ফতোয়া জারি করে দিল।
এরপরে 2.4.8 বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও। খুব ভালো প্রশ্ন, দেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এটার নিচে দাগ দিতে হবে, কারণ নোবেল পুরস্কার লাভ করেন এটা হচ্ছে বিধেয়, তো এর সম্প্রসারক হিসেবে কাজ করেছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য, সেই জন্য এটা হয়ে যাবে বিধেয় সম্প্রসারকের উদাহরণ বা বিধেয় প্রসারকের উদাহরণ। এরপরে চলে আসবো 2.4.9 কর্মবাচ্য কাকে বলে উদাহরণ দাও। দেখো একেবারে সহজ, যে বাচ্চে কর্মের প্রাধান্য থাকে, ক্রিয়া কর্মের অনুগামী হয়ে কর্মের পুরুষ অনুসারে নিজের রূপের পরিবর্তন করে, তাকে কর্মবাচ্য বলে। যেমন সরমার ছবি আঁকা হয়েছে, এটাই কিন্তু কর্মবাচ্যের উদাহরণ। এরপরে লাস্ট প্রশ্ন আজকের, শিশুরা খেলছিল মায়ের কোলে, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। তো কি হবে, শিশুদের মায়ের কোলে খেলা হচ্ছিল। তো আশা করছি বন্ধুরা তোমাদের এই ভিডিও থেকে যথেষ্ট উপকৃত হবে, তোমাদের উপকার হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি উপকার হয়ে থাকে, ভালো লাগলে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানাবে। যদি তোমরা কোনো প্রশ্নের উত্তর অন্যভাবে লিখে থাকতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেগুলো কিন্তু কারেকশন বা আমি বলে দিতে পারবো যে সেগুলো যথাযথ উত্তর হিসেবে ঠিকঠাক কিনা। তো ভিডিও যথেষ্ট লেন্দি হয়ে গিয়েছে, এই ভিডিওতে আর আলোচনা করব না, কথা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা।